2025 সালে বড় গলায় নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে বিশ্বের বিভিন্ন দেশে তিনি চালিয়েছেন বিধ্বংসী সব হামলা। মুখে মুখে শান্তি প্রতিষ্ঠা করে একদিকে চেয়েছেন নোবেল পুরস্কার, অন্যদিকে পৃথিবীর বেশ কিছু স্বাধীন রাষ্ট্রে প্রায় 622টি আক্রমণের পেছনে ছিল মার্কিন প্রেসিডেন্টের হাত। যথাযথ তথ্য প্রমাণ না থাকলেও বেশিরভাগ হামলার পক্ষেই ট্রাম্প দিয়েছেন নিজস্ব যুক্তি। মানুষের জীবন বিপন্ন করা আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে খোদ ব্যক্তিগত ক্ষমতাই যেন জাহির করতে চেয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে নাইজেরিয়া, সোমালিয়া থেকে ইয়েমেন বিমান ও ড্রোন হামলা হয়ে দাঁড়িয়েছে মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এমন ভয় দেখিয়ে কি হাসিল করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? 2025 সালে মোট 7টি দেশে সরাসরি বা সহযোগিতামূলক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ছাড়াও আফ্রিকার নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সন্দেহভাজন বাহিনীর উপর ক্রিসমাস ডেতে হামলা করা হয়। এটি ছিল নাইজেরিয়ায় প্রথম মার্কিন হামলা। অনেক সমালোচকের মতে দেশটির মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার মধ্যে চলমান দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে সোমালিয়াতেও বৃদ্ধি পেয়েছে মার্কিন বিমান হামলা। সন্ত্রাসবাদের অভিযোগ এনে বেশ কিছু সশস্ত্র গ্রুপের বিরুদ্ধেও চালানো হয়েছে প্রায় 111টি আক্রমণ। সিরিয়াতে হামলা চালিয়ে 70টির বেশি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্য একটি স্বাধীন দেশের উপর আমেরিকার এমন আগ্রাসী অভিযানের ঘটনা শঙ্কিত করে তুলেছে আক্রান্ত দেশের জনগণকে। 2025 সালে ইরান ও ইরাকের উপর চালু ছিল ট্রাম্পের যুদ্ধকৌশল। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। ভিন দেশে এসব হামলা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি স্থাপনে ট্রাম্পের দাবি কেবলই কৌশলগত নাটক। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অভিযান চালানোর কারণ সন্ত্রাসবাদ দমন নয়, এর পেছনে মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সাহায্য করা, এমন দাবি অনেক বিশ্লেষকের। ড্রোন ও বিমান হামলায় ইয়েমেনের শহরগুলোতে ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। 2024 সালের মে মাসে সমঝোতার মাধ্যমে সংঘাত শেষ হলেও এসব মার্কিন হামলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের দৃষ্টিতে ছিল ঘৃণ্য অপরাধ। 2025 সালের মার্কিন নীতি স্পষ্ট করে দিচ্ছে ট্রাম্প শান্তির কথা মুখে বললেও বাস্তবে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে চালাচ্ছেন অযাচিত হস্তক্ষেপ। অনেক বিশেষজ্ঞের দাবি মানুষের নিরাপত্তা নয়, বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব ছড়াতেই এমন পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান সময়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনী। হাইটেক সমরাস্ত্র, নৌ ও আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণের মাধ্যমে মার্কিন সেনারা প্রতিনিয়ত বাড়াচ্ছে হামলার সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন বিশ্বের বিভিন্ন অংশে মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক প্রস্তুতি দেখে মনে হতে পারে বিস্তৃত যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্কিন সামরিক বাহিনী ক্রমেই হয়ে উঠছে আগ্রাসী এক যুদ্ধ মেশিন। 2026 সালেও এই ধারাবাহিকতা বজায় থাকলে পৃথিবী দেখবে নতুন নতুন সংঘাত, এমন আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ঘনিষ্ঠ বন্ধু থেকে চরম শত্রু হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একসময় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে মনে করতেন নিজের গুরু। ভাই ভাইয়ের মাঝে সেই গভীর সম্পর্ক এখন রূপ নিচ্ছে তিক্ততায়। আঞ্চলিক আধিপত্য, অর্থনৈতিক নেতৃত্ব ও কৌশলগত নিয়ন্ত্রণকে ঘিরে দুই দেশের মধ্যে জন্ম নিচ্ছে দ্বন্দ্ব ও অবিশ্বাস। ইয়েমেন থেকে সুদান, হর্ন অফ আফ্রিকা থেকে ওয়াশিংটন, সবখানেই আলাদা পথে হাঁটছে রিয়াদ ও আবুধাবি। ক্ষমতার এই উত্তপ্ত লড়াই বদলে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। কিন্তু বহুদিনের পুরনো এই জুটি কেন এখন দাঁড়াচ্ছে মুখোমুখি অবস্থানে? সৌদি ও আমিরাতের মধ্যকার দ্বন্দ্বে অন্যতম প্রধান সমস্যা হল দুই দেশই চায় নিজেকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে দেখতে। আমিরাত আকারে ছোট হওয়ায় আগে দেশটি থাকত সৌদির ছায়াতলে, এখন অনেকাংশেই বদলে গেছে পরিস্থিতি। নিজস্ব সামরিক শক্তি, বন্দর ব্যবস্থা, বিদেশি জোটে স্বনির্ভর অবস্থান ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রভাব তৈরি করছে আমিরাত। অন্যদিকে ভিশন 2030 চালু করে নিজেকে আরব অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র বানাতে চাইছে সৌদি আরব। দুই দেশের মধ্যে কে নেতৃত্ব দেবে, কার সিদ্ধান্ত গুরুত্ব পাবে, বড় হয়ে উঠছে এসব প্রশ্ন।
দুই দেশের দ্বন্দ্বে সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ইয়েমেন। সৌদি ও আমিরাত একই সামরিক জোটের অংশ হলেও বাস্তবে তারা সমর্থন করছে ভিন্ন ভিন্ন দুই পক্ষকে। সৌদি আরব চায় ইয়েমেন একসঙ্গে থাকুক এবং বর্তমান সরকারও টিকে থাকুক, কিন্তু দক্ষিণ ইয়েমেনকে আলাদা করতে চায় আমিরাত। তাই ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামের একটি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে আবুধাবি। এই গোষ্ঠী সম্প্রতি ইয়েমেনের গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করেছে, যা আগে সৌদি ঘনিষ্ঠ সরকারের নিয়ন্ত্রণে ছিল। আনুষ্ঠানিকভাবে একজোট থাকার কথা বললেও সৌদি এবং আমিরাত সমর্থন দিচ্ছে সংঘর্ষরত ভিন্ন দুই পক্ষকে। আফ্রিকার দেশ সুদান নিয়েও একই রকম বৈরী অবস্থানে আছে সৌদি ও আমিরাত। 2023 সাল থেকে সুদানে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। সৌদি আরব সমর্থন দিচ্ছে দেশের সরকারি সেনাবাহিনী SAF-কে। অন্যদিকে অস্ত্র ও অর্থ দিয়ে আমিরাত সাহায্য করছে বিদ্রোহী আধাসামরিক বাহিনী RSF-কে। এরই মধ্যে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর সুদান যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে এর জেরে আমিরাত মনে করেছে ওয়াশিংটনে প্রভাব খাটিয়ে তাদের কোণঠাসা করছে সৌদি আরব। সুদান ইয়েমেন ইস্যু ছাড়াও হর্ন অফ আফ্রিকা হয়ে উঠেছে দুই দেশের নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। আমিরাত ইতিমধ্যে সোমালিল্যান্ডে বন্দর ও সামরিক ঘাঁটি স্থাপন করেছে। অন্যদিকে মূল সোমালিয়ায় প্রভাব বাড়াতে চায় সৌদি আরব। রাজনৈতিক এসব দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র অর্থনৈতিক প্রতিযোগিতা। তেল উৎপাদন নিয়ে 2021 সাল থেকেই সৌদি ও আমিরাতের মধ্যে চলছে মতবিরোধ। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, বিমান পরিবহন, পর্যটন ও মিডিয়া খাতে সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে দুই দেশ। নানা ক্ষেত্রে এমন প্রতিযোগিতা সৌদি আমিরাত সম্পর্ককে ঠেলে দিচ্ছে প্রকাশ্য শত্রুতার দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকান সেনাদের হাতে সস্ত্রীক আটকের 15 ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা মিলল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক সিটি থেকে 70 কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে জনসমক্ষে তাকে একজন অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার একটি ভিডিও প্রকাশ করে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটির ওপর লেখা ছিল পার্প ওয়াক বা অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া। ভিডিওতে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তবে কোথাও দেখা যায়নি তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্যও দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে অপচেষ্টা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। প্রতিকূলতার মুখে আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত। ভেনেজুয়েলার জনগণ আর কখনো দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। নিকোলাস মাদুরোকে আটকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কথা মতো কাজ করলে দেশটিতে নতুন করে কোনো সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। ডেলসি রদ্রিগেজ প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বলেও জানান ট্রাম্প। ভেনেজুয়েলা জনগণের সাথে একটি দল কাজ করবে এটা নিশ্চিত করতে যে ভেনেজুয়েলা আমাদের। মাদুরো নিয়োগ করা একজন ভাইস প্রেসিডেন্ট আছেন যিনি কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মার্কো রুবিরিওর সাথে তার দীর্ঘ আলাপ হয়েছে এবং তিনি আমাদের সাথে কাজ করতে রাজি। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন রদ্রিগেজ। তিনি জানান নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি করছি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইনকে পাত্তা না দিয়ে একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনায় আগেই তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র জানান, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি খুবই উদ্বিগ্ন। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ঘটনায় এবার সরব সাধারণ আমেরিকানরাও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শুরু হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ।
যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। কারো কারো হাতে ভেনিজুয়েলার পতাকাও দেখা গেছে। নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। ভেনিজুয়েলায় ট্রাম্পের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন। তবে নিকোলাস মাদুরোকে আটক করায় তীব্র নিন্দার পাশাপাশি প্রশংসায়ও ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে বন্দী করায় উল্লাস করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসকারী ভেনিজুয়েলান অভিবাসীদের। অনেক আনন্দিত ভেনিজুয়েলানকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারের বাইরে মাদুরোর জন্য অপেক্ষা করতেও দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন তারা। এছাড়া বলিভিয়া, চিলি সহ বিভিন্ন দেশের ভেনিজুয়েলান অভিবাসীরাও মাদুরোর বন্দী হওয়ার ঘটনাকে ঘিরে উৎসবে মেতেছে। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে দেশটির সেনাবাহিনী সহ বেশ কিছু বেসামরিক নাগরিকের নিহতের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভেনেজুয়েলা। এই আলোচনার মূল কারণ দেশটির বিপুল জ্বালানি সম্পদ, বিশেষ করে খনিজ তেল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা বৈশ্বিক তেল বাজারে পিছিয়ে থাকলেও দেশটির রিজার্ভ তেলের পরিমাণ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মনোযোগের কেন্দ্রে। আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা এনার্জি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় 17%ই ভেনেজুয়েলায়। 2023 সালের তথ্য বলছে দেশটিতে আনুমানিক 303 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে, যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। এই তালিকায় সৌদি আরব দ্বিতীয় অবস্থানে থাকলেও তাদের তেল মজুদ ভেনেজুয়েলার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একইভাবে ইরান ও কানাডা তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। এই 4 দেশ মিলেই বৈশ্বিক তেল সম্পদের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে। তেলের মজুদের দিক থেকে যুক্তরাষ্ট্র অনেকটাই পিছিয়ে। দেশটির হাতে থাকা তেলের পরিমাণ প্রায় 55 বিলিয়ন ব্যারেল, যা তাকে শীর্ষ 10 দেশের মধ্যে 9ম স্থানে রেখেছে। পরিসংখ্যান বলছে ভেনেজুয়েলার তেল সম্পদ যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় 5 গুণ বেশি। আল জাজিরা জানিয়েছে ভেনেজুয়েলার তেল সম্পদের কেন্দ্রবিন্দু হল অরিনাকো অয়েল বেল্ট। দেশটির পূর্বাঞ্চলে বিস্তৃত এই অঞ্চলটি প্রায় 55,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এখানকার তেলের বিশেষত্ব হলো এটি অত্যন্ত ভারী ও ঘন প্রকৃতির। বিপরীতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তেল তুলনামূলকভাবে হালকা প্রকৃতির। কিন্তু যুক্তরাষ্ট্রের তেল পরিশোধনাগারগুলো মূলত ভারী অপরিশোধিত তেল পরিশোধনের জন্য তৈরি। এই বৈপরীত্যের কারণে দীর্ঘদিন ধরেই তারা ভারী তেলের আমদানির উপর নির্ভরশীল। একসময় এই চাহিদার বড় অংশই পূরণ করত ভেনেজুয়েলা। একসময় ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান তেল সরবরাহকারী এবং বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির উল্লেখযোগ্য প্রভাব ছিল। তবে 2 দশকেরও বেশি সময় আগে তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ তেল খাতকে রাষ্ট্রীয় মালিকানাধীন করলে রপ্তানি নেমে যায় শূন্যের কোঠায়। এ নিয়ে ক্ষোভ ছিল যুক্তরাষ্ট্রের। ফল হিসেবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তারা। পরবর্তী সময়ে নিকোলাস মাদুরোর শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার রাজনৈতিক দূরত্ব আরও বেড়ে যায়। সরকারিকরণের পর কঠোর নিষেধাজ্ঞা, অব্যবস্থাপনা ও বিনিয়োগ সংকট সব মিলিয়ে ভেনেজুয়েলার তেল শিল্প ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1970-এর দশকে যেখানে দেশটি দৈনিক প্রায় 35 লাখ ব্যারেল তেল উৎপাদন করত, সেখানে উৎপাদন কমতে কমতে 2020 সালে নেমে আসে মাত্র 5 লাখ ব্যারেলে। সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও বর্তমানে দৈনিক উৎপাদন 10 লাখ ব্যারেলের সামান্য বেশি। এই উৎপাদনের বড় অংশই দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে ব্যবহৃত হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার রপ্তানি খুবই সীমিত। দেশটির তেলের প্রধান ক্রেতা এখন চীন। সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভেনেজুয়েলার তেল সম্পদ। উৎপাদন কম হলেও বিশাল মজুদের কারণে আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ভেনেজুয়েলা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভেনেজুয়েলা অপারেশন সফল হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া। ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়ে ট্রাম্প এখন তার বাহিনীর মুখ ইরানের দিকে ঘুরিয়ে দিয়েছেন কিনা সেই প্রশ্নই তুলছেন অনেকে।
মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সতর্কবার্তা দেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের বিরোধী দলীয় এই নেতা বলেন, আমি ইরানের নেতাদেরকে পরামর্শ দিচ্ছি, ভেনেজুয়েলায় যা ঘটছে তা তারা দেখুক। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন মাদুরোকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার ঘটনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল NIACর সভাপতি জামাল আবদি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন ধরনের এই আইন বহির্ভূত আচরণ বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং যুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে। তিনি আরও বলেন, মাদুরোর অপহরণের ঘটনায় ইরান মনে করতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি অর্থহীন এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDFকে নির্দেশ দিয়েছে তেল আবিব। ৫ জানুয়ারি এক প্রতিবেদনে চ্যানেল 12 জানিয়েছে, IDFের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির IDF নিয়ে ৪ বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুগপৎ যুদ্ধের প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালালে ইরানকে কঠোরভাবে আঘাত করা হবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভেনেজুয়েলার মতো সরাসরি নেতৃত্ব অপসারণ মডেল ইরানের ক্ষেত্রেও প্রয়োগের চেষ্টা হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। একই উদ্দেশ্যে ইরানেও অভিযান চালাতে পারেন তিনি। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে, যা বিশ্ব রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের দিকে চোখ রাঙাচ্ছে এক নতুন শত্রু। দেশটির উত্তরাঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উত্তরের জেজরিল ভ্যালি এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক হাঁসের খামারে উচ্চ মাত্রায় সংক্রামক বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। খামারটিতে কয়েকদিনের মধ্যে অস্বাভাবিকভাবে হাঁস মারা যেতে শুরু করলে পরীক্ষার মাধ্যমে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়। আর এরপর থেকেই অদৃশ্য এই শত্রুর ভয়ে কাবু দেশের জনগণ। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের তথ্য আন্তর্জাতিকভাবে নিশ্চিত করেছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ। এছাড়া টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খামারটিতে প্রায় ২,০০০ হাঁস ছিল, যার মধ্যে অন্তত ৯০টি ইতিমধ্যেই মারা গেছে। বাকি হাঁসগুলোকে সতর্কতামূলকভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে এটি দেশটির প্রথম বড় ধরনের বার্ড ফ্লুর ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বার্ড ফ্লু আসলে কী? সহজভাবে বললে এটি ইনফ্লুয়েঞ্জা ধরনের একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত পাখিদের শরীরে বাস করে এবং দ্রুত এক পাখি থেকে আরেক পাখিতে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ব্যাখ্যা অনুযায়ী এই ভাইরাস বিশেষ করে হাঁস, মুরগি ও অন্যান্য জলজ পাখির মধ্যে বেশি দেখা যায়। সাধারণত বন্য পাখিরা এই ভাইরাস বহন করে এবং তারা যখন খামারের পাখির সংস্পর্শে আসে তখনই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি তৈরি হয়। ভাইরাসটি ছড়ায় মূলত আক্রান্ত পাখির লালা, নাকের তরল বা মলের মাধ্যমে। খামারের মেঝে, পানির পাত্র কিংবা খাবারের মাধ্যমে অন্য পাখিও সহজে সংক্রামিত হতে পারে। মানুষের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম হলেও আক্রান্ত পাখির খুব কাছাকাছি সংস্পর্শে এলে মানুষের শরীরেও ভাইরাস ঢুকে যেতে পারে বলে সিডিসিতে প্রকাশিত তথ্য জানায়। মানুষ বার্ড ফ্লু আক্রান্ত হলে সাধারণত জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং তীব্র দুর্বলতা দেখা দিতে পারে।
গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কম হলেও যেসব ক্ষেত্রে সংক্রমণ হয়েছে সেখানে রোগটি অনেক সময় মারাত্মক রূপ নিয়েছে। আর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো এই রোগের জন্য এখনও কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। তবে চিকিৎসকরা বলছেন সময়মতো অ্যান্টিভাইরাল ওষুধ দিলে রোগের জটিলতা কমানো সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের আলাদা রাখা। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের করণীয় হবে খামার এলাকায় কঠোর কোয়ারেন্টাইন বজায় রাখা, পোলট্রি খামারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বন্য পাখির চলাচল নজরদারিতে রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করা। আক্রান্ত বা মৃত পাখির সংস্পর্শ এড়িয়ে চলা, ডিম ও মাংস ভালোভাবে রান্না করে খাওয়া এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই হতে পারে বড় বিপদ এড়ানোর উপায়। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে এসব ব্যবস্থা না নিলে ভাইরাসটি বড় আকারের প্রাণী স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে, যা পরোক্ষভাবে মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলবে। তবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে গিয়ে অনেকের মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ মানুষ, নারী ও শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই বার্ড ফ্লুর প্রাদুর্ভাব কি নিছকে একটি প্রাকৃতিক ঘটনা নাকি প্রকৃতির কোনো নীরব প্রতিক্রিয়া? ইসরায়েল যে সহিংসতার পথে হেঁটেছে তার কি কোনো জবাব দিচ্ছে প্রকৃতি নিজেই? এই প্রশ্নের উত্তরও খুঁজছেন অনেকেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল সহ অপরাপর শত্রুদের বিরুদ্ধে ইরানের নতুন সতর্কবার্তায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। নতুন এই বার্তায় ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এবার আর হামলার পর প্রতিক্রিয়া জানানোতে সীমাবদ্ধ থাকবে না তারা। প্রয়োজনে শত্রুদের বিরুদ্ধে আগাম আঘাত হানতেও দ্বিধা করবে না। ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক কঠোর বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা কেবল সামরিক হুঁশিয়ারি নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি সামান্যতম হুমকিও বরদাস্ত করা হবে না। কেউ এমন কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে দাঁত ভাঙা ও দৃষ্টান্তমূলক। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু আক্রমণের পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে আটকে থাকতে চায় না। সম্ভাব্য বা দৃশ্যমান হুমকির আভাস পেলেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছে। এটি নীতিগত পর্যায়ে বড় ধরনের বদল। এই ঘোষণার সময়টিও বিশেষভাবে তাৎপর্যময়। এর মাত্র 2 দিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দেশটির আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাই করতে বড় আকারের সামরিক মহড়া চালায়। ফলে অনেকের ধারণা এই সতর্কবার্তা নিছক কূটনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে বাস্তব ভিত্তিক সামরিক প্রস্তুতি। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। নিজেদের মূল লক্ষ্য হিসেবে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কথা জানাচ্ছে তারা। কাউন্সিলের ভাষায় এই বিষয়গুলো তাদের জন্য রেড লাইন, যা কোনো অবস্থাতেই লঙ্ঘন করা চলবে না। যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের জবাব দেয়া হবে একই মাত্রার শক্তি প্রয়োগের মাধ্যমে। এ অবস্থানকে আরও জোরালো করেছে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইম, যেখানে আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে পরিষ্কার হয় এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত বার্তা। এই বিবৃতির পরপরই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুপক্ষকে আরও কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, শত্রুদের হুমকি বা উস্কানিমূলক বক্তব্য বাড়লে ইরান তা সরাসরি হুমকি হিসেবে নেবে। তিনি কঠোর সতর্কতা জানিয়ে বলেন, যে কেউ আক্রমণের চেষ্টা করলে তার হাত কেটে নেওয়া হবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এই উত্তেজনা বাড়ার জন্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও তৎপরতা দায়ী। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে চলমান বিক্ষোভের সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন।
শুধু তাই নয়, এই উত্তেজনার মাঝেই ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আয়াতুল্লাহদের বলছি, আপনাদের বুঝতে হবে, আপনারা যদি রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ট্রাম্প আপনাদের হত্যা করবেন। গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি ভুল হিসাব কিংবা অতিরিক্ত কড়া বক্তব্য ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে। প্রশ্ন এখন একটাই, উভয় পক্ষে এসব বক্তব্য ও হুঁশিয়ারি কি কেবল কৌশলগত চাপ সৃষ্টির চেষ্টা, নাকি সত্যিই আগাম সংঘাতের ইঙ্গিত? হিজল জোবায়ের, বাংলা ভিশন।